হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফারজানা নূর। আজকে আমাদের অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়েই ফারজানা নূর আমাদের সাথে থাকবেন, এবং আমরা তার জানা অজানা সকল তথ্য জানবো, এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও কিন্তু আমরা আজকে জানবো। চলুন দর্শক, চলে যাই ফারজানা নূরের কাছে। ফারজানা নূর আপা, কেমন আছেন আপনি? আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আমিও খুব ভালো আছি, এবং আপনাকে দেখে খুবই প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ভালো লাগছে আপু। থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন। আমি ফারজানা নূর, ওনার অফ সাবেরা ব্র্যান্ড, প্রেসিডেন্ট অফ সাবেরা ওমেন্স ওয়ার্ল্ড। আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের 64 জেলা নিয়ে মোটিভেশনাল ট্রেনার হিসাবে আছি, এবং পাশাপাশি আমি কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছি, এবং পাশাপাশি আরো অনেক কাজই করছি আর কি। খুবই সুন্দর, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এতগুলো কাজের মাঝে আছেন, শুভকামনা। ধন্যবাদ আপু। তো আপনি চাকরি না কেন, আপনি উদ্যোক্তা কেন হলেন? আসলে কাজ আমি যে কাজ করব আমি নিজেও কখনো বুঝি নাই যে আমি আবার কাজে পারদর্শী হব বা কিছু। সব সময় বাবার খুব আদরের বাল্লাদে ছিলাম। হ্যাঁ, তারপর হাজবেন্ডের এখানে এসে বিয়ের পরে তার সাথেও একই রকম দেখা যাচ্ছে, আমার কোনো কাজের মধ্যেই নেই, শুধু ঘোরাঘুরি শপিং এই নিয়ে থাকতাম সব সময়। তো এক সময় হঠাৎ চিন্তা করলাম যে বিজনেসের দিকে যাই, ইচ্ছা হলো আর কি। তো সেক্ষেত্রে যখন বিজনেসটা শুরু করি, আমার হাজবেন্ড জানে না, তো আমি খুব সিম্পল কিছু ড্রেস নিলাম, যে একেবারে সিম্পল। যদি কত টাকা ছিল সেটাই আমি বলছি, যে সিম্পল একেবারে, বলতে যে যদি আমি সেল করতে না পারি তাহলে আমি এটা নিজে পরবো বা কাউকে গিফট করে দিব, সিম্পল। আমি ব্লকের 4টা ড্রেস কিনি। আপনি কি আসলে ট্রাই করছিলেন? ট্রাই করছিলাম, কেমন হয় একটু দেখি এরকম, আমি পারি কিনা। হ্যাঁ, তখন আমি 1400 অনলি, আমার ইনভেস্টমেন্ট ছিল 1400 টাকা। আচ্ছা আচ্ছা। তো এক মাসে 1400 টাকা থেকে আমি 14,000 করি। দেন আমার সাহস অনেক বেশি চলে আসছে, তখন আমার হাজবেন্ডকে বললাম আমি তো এই কাজটা করে ফেলছি। তো এই হচ্ছে আমার যাত্রা শুরু আমার বিজনেসের। দর্শক, কোনো উদ্যোগ যদি আপনারা শুরু করেন, সেজন্য যে আপনার অনেক বড় মূলধন হতে হবে এমন কথা কিন্তু না। সেটার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমাদের ফারজানা নূর আপা। খুব অল্প পরিসরেই কিন্তু আমরা শুরু করতে পারি। তবে অবশ্যই আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে, যে না, আমি আসলে এটাতেই লেগে থাকবো, তাহলে কিন্তু একটা ভালো সফলতা আসে, বড় সফলতা আসে, যেমন ফারজানা নূর আপার এসেছে। তারপর তো সেখান থেকেই শুরু করে আজকে আমার এই পর্যন্ত সাবেরা ব্র্যান্ড, সাবেরা ওমেন্স ওয়ার্ল্ড, সাবেরা বিজনেস ওয়ার্ল্ড, সাবেরা কনজিউমার আইটেম, সাবেরা এডুকেশন সেন্টার, আজকে এই পর্যন্ত। তো ওই ধৈর্যের পর থেকে আর কি আমার এই অবস্থা। মাত্র 1400 টাকা মূলধন নিয়ে আপনি ব্যবসায় নেমেছিলেন। জি আপু। আজ আপনার সেখানে অনেক ইমপ্রুভ হয়েছে। সামনে আরো কিছু হবে, এগুলো যখন আমি একটু এস্টাবলিশ ফুল হয়ে যাবে তখন আমি সামনে আরো কিছু করার চিন্তা ভাবনা। আসলে সাবেরা গ্রুপটা কেন ওপেন করলেন? সাবেরা গ্রুপটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্যোক্তাদের নিয়ে যেহেতু কাজ, এই গ্রুপের মাধ্যমে অনেক সময় উদ্যোক্তাদের অনেক ভালো কিছু হয়। গ্রুপের কি বেনিফিট আছে? হ্যাঁ, গ্রুপে যেমন আমি একটা গ্রুপের মধ্যে আমি একটা লটারি সিস্টেম করেছি, সেটা মান্থলি উদ্যোক্তারা পেড করে, সেখানে প্রতি মাসে একটা লটারি হয়। তো ধরেন একসাথে যখন এতগুলো টাকা একটা উদ্যোক্তা পাবে, তখন কিন্তু একটা বিজনেস, যেমন আমি বললাম যে আমার বিজনেসের মূলধন ছিল শুধুমাত্র 1400 টাকা, আর এখানে যদি কেউ 12,000, কেউ 15,000 টাকা পায়, বা কেউ 11,000 টাকা পায়, তার জন্য কিন্তু হিউজ একটা টাকা। হ্যাঁ, তো একটা ছোট উদ্যোক্তার জন্য এটা অনেক বড় ব্যাপার। তো একসাথে দেখা গেছে জড়া করা যায় না, তবে লটারির মাধ্যমে সেটা প্রতি মাসে একটা লটারি হয়, আমি যেটা উদ্যোক্তাদের করে দিয়েছি আর কি। দারুণ উদ্যোগ ওনার। উনি লটারির মাধ্যমে যার নামটা আসবে, সে সেই মাসে ওই পুরো অ্যামাউন্টটা সে পাবে। এভাবে কিন্তু ঘুরতে ঘুরতে সবারই এক সময় আসে, এবং এই যে একসাথে এতগুলো অ্যামাউন্ট দিয়ে উদ্যোক্তা কিন্তু চাইলে নতুন কোনো বিজনেস, নতুন কোনো উদ্যোগ কিন্তু সে নিতেই পারে। এটার আইডিয়াটা খুব চমৎকার। পুরো আইডিয়াটাই কি আপনার? জি জি জি, এটা আমরা অনেক আগেই দেখা গেছে আমার হাজবেন্ডের বিজনেস থেকে এটা মালিক সমিতি থেকে করতো, সেক্ষেত্রে আমি আবার এখন নতুন করে শুরু করলাম। এটা অনেক বড় বড় বাজেট ছিল, এটা উদ্যোক্তাদের জন্য হাত খরচটা নিয়ে মনে করেন একটা অ্যামাউন্ট হয়ে যায়, সেখানে তাদের খুব উপকারে আসে আর কি এটা। আচ্ছা, এই যে কাজগুলো করছেন, নিশ্চয়ই পারিবারিক সাপোর্ট আছে। তো আসলে পারিবারিক সাপোর্টটা কতটুকু? পারিবারিক সাপোর্টটা আমার হাজবেন্ড পুরোপুরি এটারই আছে, যে ও দেখা যাচ্ছে আমার সব কাজের সাথে ও রিলেটেড, প্লাস ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, বাচ্চারাও তাই।
তো আলহামদুলিল্লাহ এই আর কি সাপোর্ট আছে সব দিকে। আসলে সাপোর্ট ছাড়া হয় না। এই যে আপনি কাজ করছেন, পারিবারিক সাপোর্ট তো ছিল, কিন্তু এরকম বাইরে থেকে কি কোনো বাধা এসেছে বা কোনো এরকম সাউন্ড যেটা নেগেটিভ সাউন্ড না আসলে আপনার কখনো খারাপ লেগেছে এরকম? আমি তো একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী এটা হয়েছি, তো 2021 সালে হঠাৎ করে যে কোনো একটা মানে কষ্ট থেকে, যেমন বলে না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। হ্যাঁ, তো দারুণ। সেই ক্ষেত্রে আমি একটা বিউটি কন্টেস্টে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ, ওখানে আমার নিজের নামটা দিই। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের হোল বাংলাদেশের টপ 45 এর মধ্যে ছিলাম। তো দেখা গেছে ওখানে এখন আমার আব্বু যেমন মানে হঠাৎ করে যখন নাকি জানতে পেরেছে বা আমার ভাই ওরা যখন জানতে পেরেছে, তখন দেখছে আমি গ্রুমিং ক্লাসে গ্রুমিং করছি, উনি বলতেছে আল্লাহ ওর কি হয়েছে, মানে মিডিয়াতে। আসলে তো আমার উদ্দেশ্যটা মিডিয়াতে ছিল না, ওই যে আমি একটু ডিস্টার্ব ছিলাম যে কারণে আমি আমার হাজবেন্ড বলছে যে ও একটু একটু চেঞ্জ আসুক ওর। তো আমার বাবা আবার আমার হাজবেন্ডকে বললো যে কি করছে ও, বলে আপনি কোনো টেনশন করেন না, আমি যেহেতু আছি এখানে কোনো সমস্যা নেই। তো ওই পর মানে ওখান থেকে শুরু করে আমি যখন গ্রুমিং গুলা করলাম, সেই গ্রুমিং ক্লাস থেকে আমি অনেক কিছু শিখেছি। স্টাডি লাইফেও এত কিছু শেখা যায় না, যে গ্রুমিং এর ওই কয়টা দিন আমি অনেক ভালো কিছু নিয়েছি। এবং ওখান থেকে আমার যাত্রাটা যে শুরু হয়েছে আজকে পর্যন্ত আপনি আমার খুব ভালো আর কি গেছে আর কি, খুব আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো। আসলে বাধা তো আসবেই, সাউন্ড আসবে, কিন্তু এগুলো শুনে আসলে থেমে থাকা যাবে না, নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে। প্রথমে তাকে বোঝাতে হবে, সে যদি না বোঝে তাকে কাজ দিয়ে বোঝাবেন, কাজ দিয়েও যদি সে না বোঝে তাহলে ভাববেন সে আর কখনো বুঝবে না, আসলে সে বুঝতে চায় না, সো তাকে লিভ করুন। আপা যেভাবে নিজেকে আবার নতুন করে গড়েছেন গ্রুমিং এর মাধ্যমে এবং তার পারিবারিক সাপোর্টও ছিল, তো আমাদেরও উচিত যখনই আমরা কখনো আমাদের আত্মবিশ্বাস যদি একটু 19-20 হয়, নড়বড়ে হয়, আমরা গ্রুমিং এর মাধ্যমে কিন্তু আলোচনার মাধ্যমে এবং একজন ভালো পরামর্শকের মাধ্যমেও কিন্তু নিজেদেরকে আরো শক্ত অবস্থানে নিয়ে আসতে পারি। আপনি কোন কোন কাজ করে আজ নিজেকে এই পর্যায়ে এনেছেন? আমি কি কি করেছেন আপনি? আমি আসলে অনেক কিছু করেছি, সত্যি কথা যেটা মানে অনেক কিছু করি, ভালো যে কোনো কাজের সাথে আমি আছি। কি কি ছিল? যেমন প্রথমটাই আমার এই বিজনেস ছিল শুরুটাই কাপড়, ছিল হ্যাঁ কাপড়ের ব্যবসা দিয়ে, জি। তো তারপরে আমি কোভিডের সময় তারপরে ছিল আমার হচ্ছে এই যে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশে যখন আমি ইসে যাই কন্টেস্টে যাই সেটা। এরপরে আমি কোভিড আসলো, কোভিডের সময় রন্ধন নিয়ে কাজ করলাম। আমাদের তো পুরান ঢাকার, আমরা মুন্সিগঞ্জের মেয়ে, রান্না বাড়া সবকিছুতেই খুবই। তো কোভিডের সময় আমি একটা কিচেন নিয়ে ওপেন করলাম, ওই সময় আমি কিছু রান্নার কাজ করেছি এবং ভালো সাড়া পেয়েছিলাম পুরান ঢাকায়। তারপরে শুরু হলো আমার এই সাবেরার আপনার এইটা গ্রুপটা। ওই কোভিডের সময় না না এরপরে না, হ্যাঁ এরপরে সাবেরা গ্রুপ, এরপরে হচ্ছে সাবেরা কনজিউমার আইটেম, এরপরে হচ্ছে আপনার সাবেরা এডুকেশন সেন্টার, এরপরে সাবেরা বিজনেস ওয়ার্ল্ড। এটা আমার পর্দা দিয়ে কাজ, মানে ওটা পর্দা ঘরে যে ঘরে সাজানো পর্দা, সেটা সেই পর্দা নিয়ে। তো আজকে এই পর্যন্ত এই সব কাজ করি। যেমন এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি 2টা ব্র্যান্ডের সাথে। কি কি ব্র্যান্ড? এটা হচ্ছে হ্যাভেন টাচ, আর হচ্ছে আপনার এই আরেকটা নতুন একেবারে নাম, এটা কি যেন একটা নাম, যাই হোক এই 2টা এর সাথে আমি শুরু করেছি। এখন আরো কিছু করার ইচ্ছা আছে সামনে, ইনশাল্লাহ করব। আসলে দর্শক, কোভিডের সময় কিন্তু যারা হচ্ছে উদ্যোক্তা ছিলেন না বা রান্না ওইভাবে করতেন না, তারাও কিন্তু নতুন উদ্যোক্তা হয়ে এবং রন্ধনশিল্পী হয়েও আমরা তাদেরকে দেখেছি। তারা বিভিন্ন কোর্সের মাধ্যমে আবার নিজেদেরকে ইমপ্রুভ করেছেন। অনলাইন যে কোর্সগুলো ছিল সেগুলো করে কিন্তু তারা খাবারের অর্ডারগুলো নিয়েছেন। মানে অনেক উদ্যোক্তা তখন আমরা পেয়েছি, এবং সেই উদ্যোক্তা কোভিডের পরে কি হলো, তারা কিন্তু ঠিকই তাদেরকে মানে স্কিলড করলো, মানে বিভিন্ন কোর্সের মাধ্যমে, যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এসএসআর পার্ট লেভেল 4, সেগুলো করেও কিন্তু আজ একটা ভালো পজিশনে আছে। আসলে আপনারা যদি নিজেদেরকে স্কিলড করেন তাহলে কিন্তু পাশের জোন থেকেও একটা বেটার পজিশনে যেতে পারেন। আপনি এই ব্যাপারে কি বলেন? আসলে কাজগুলোকে যেমন যে নাকি রন্ধন শিল্পী হিসেবে কাজ করতে চায়, যে যে সেক্টর থেকে, হ্যাঁ সেখান থেকে অবশ্যই কোর্সের মাধ্যমে জি অবশ্যই 100% জেনেই আসা। যেমন আমি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে হলাম, এখন আমার মানে প্রচারে প্রসার, আমি অনেক আমার প্রসার হয়েছে। প্লাস এই যে যেটা আপনার হ্যাভেন টাচ প্লাস এই ব্র্যান্ড, আর হচ্ছে তাকুয়া কভার্স, এটার জন্য আমি 2টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। আমি তো সাবেরাতে আমার নিজের লাইভ আমি নিজে করেছি, ওটা দেখি তাদের ভালো লেগেছে, দেন আমাকে তারা চুজ করেছে।
তো একটা কিছুর সাথে লেগে থাকলে মাস্ট বি হবেই, ধৈর্য থাকতেই হবে। হ্যাঁ ওই যে আমি অনেক উদ্যোক্তাদের উদ্দেশ্যে যেমন বলবো যে তারা ভেঙে পড়া যাবে না, খুব অল্প কিছু নিয়ে মূলধন নিয়ে সামনে এগিয়ে নেওয়া যায়, নিজেকে খুব মানে প্রস্তুত করা যায় যদি সে ধৈর্য সহকারে থাকে। কি কি গুণাবলী থাকবে একজন দক্ষ উদ্যোক্তার? অবশ্যই আগে ধৈর্য, এবং যার সাথে কাজ করছে তাকে বিশ্বাস করা। হ্যাঁ, তো একজন তো সাপোর্ট লাগেই। বিশ্বাস করতে হবে যে একজন উদ্যোক্তাকে কিভাবে আমি যেভাবে এইটা দিব, একটা অনুশীলনী দিব, ওইভাবে চলতে হবে যে আমি কিভাবে গেলে সামনের দিকে খুব দ্রুত এগিয়ে যাওয়া যাবে, ওইটা মানতে হবে, তাহলেই হয়ে যাবে আশা করি। দর্শক, আসলে একজন দক্ষ উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা যদি হতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার লক্ষ্যটা স্থির করতে হবে যে আসলে আমি কি করব। অনেক সময় হয় কি, আমরা যারা উদ্যোক্তা আছি আমরা 2 পা এগিয়ে 5 পা পিছিয়ে যাই। এই মন মানসিকতাটা থাকলে হবে না। আগে লক্ষ্যটা স্থির করতে হবে, এবং আপা যেটা বললেন যে একজন ভালো পরামর্শক দরকার। সে হতে পারে আপনার পরিবারের কেউ অথবা আপনার সমাজের বিশেষ কোনো ব্যক্তি, যিনি অনেক জ্ঞান রাখেন, হ্যাঁ, যার নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয় আছে। একজন ভালো পরামর্শক কিন্তু আপনাকে আপনার পথ চলতে অনেক সহায়তা করবে। নিশ্চয়ই আপনারও এরকম পরামর্শক আছে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ড আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, প্লাস আমার এক বোন আছে মেহনাজ পারভিন, ও আমাকে সবসময় খুব ভেঙে পড়তে যাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, এটা দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে এনি হাও। এই সাপোর্টটা, মানসিক সাপোর্টটাও আমাকে সবসময় দেয়। আত্মবিশ্বাস রাখতে হবে, ধৈর্য, না আমি কিন্তু মনোবল আসলে আপু প্রতিদিন ভেঙে যাই। একটা মানুষ কিন্তু মানে সব সময় স্ট্রং থাকে যায়, হ্যাঁ সেটাই, আমি প্রতিদিন ভেঙে যাই, ও আমাকে প্রতিদিন তৈরি করে। এই মেহনাজ পারভিন আমাকে প্রতিদিন তৈরি করে। হ্যাঁ, এই মেহনাজ পারভিন, আপনি যদি আমাদেরকে দেখেন, আপুর মুখ থেকেই শুনলেন যে আপনি তার একজন ভালো পরামর্শক এবং আপনি অনেক উৎসাহ দেন মেহনাজ সম্পর্কে। মানে মেহনাজকে এতদিন আপনি যে কথা বলেননি, যদি আপনি সে কথা বলতে চান বলতে পারেন। মেহনাজকে আসলে আমি সবসময় বলি, মেহনাজকে আমি অনেক ভালোবাসি, এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং ওর জন্য আমার অনেক দোয়া যাতে ও সবসময় ভালো থাকবে। মেহনাজ, আপনি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, এবং মানে আপা যে আপনাকে কতটা ভালোবাসে সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন, এবং আমার মনে হয় মেহনাজ যদি ওই সময় আপনার সাথে দেখা হয় আপনাকে হাক করবে। আচ্ছা, যাই হোক, এখন এই যে এতগুলো কাজ করলেন, সমস্যা তো নিশ্চয়ই অনেকগুলো ছিল। জি, তো সেগুলো তো, বাধাগুলো পেরিয়ে এসেছেন, তো কিভাবে সেই বাধাগুলো আপনি মোকাবেলা করলেন? ওই যে বললাম যে আমার হাজবেন্ড মানসিক সাপোর্টটা ছিল সবচেয়ে বড় সাপোর্টই। উপরে তো আল্লাহ আছেন, উনি সাপোর্ট দিয়েছে, আর এখানে আমার সাপোর্ট দেওয়ার জন্য আমার হাজবেন্ড ছিল। আমার সমস্ত কাজে সে সহযোগিতা করেছে, এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। তো এইভাবে আর কি এগিয়ে যাচ্ছি, বাধার মধ্যে দিয়েও সব পার করে। বাধা তো থাকবে, না হলে তো জীবনের মজাটাই বোঝা যাবে না। সবই যদি সহজ হয়ে যায় তাহলে তো আর সবকিছুই কঠিন, আনন্দটা সহজ করে নিতে হয় আর কি। হ্যাঁ, ওই যে বলে না, জীবন মানে কঠিন, কিন্তু সেই জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। মিডিয়া জগতে কত বছর ধরে আছেন, আর কেন এই মিডিয়া জগতে আপনার পদার্পণ হলো? মিডিয়া জগতে আমি 2021 থেকে, ওই যে একটা কথা বললাম না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো যে কোনো একটা কষ্ট থেকে আমার মানে আমি মানসিকভাবে খুব ডিপ্রেস ছিলাম। তখন আমি ফেসবুকে দেখলাম কিছু অ্যাড দেখলাম যে এভাবে দেখা গেছে 45 ইয়ার্স পর্যন্ত সবাই এখানে কাজ করতে পারবে, যে যেটা পারে। তো তখন আমি চিন্তা করলাম আমি অনেক কিছুতে পারি, তার মাঝে ওখানে কিভাবে সাবমিট করব নিজেকে। তখন গান নিয়ে আমি এগিয়ে গেলাম। তো সেই গানের মাধ্যমে আমার এই মিডিয়া জগতে পা রাখা। দর্শক, আমরা কিন্তু আপুর কণ্ঠে খুব সুন্দর একটি গান শুনবো, তবে একটু আলোচনা করে নি, কথা ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু গানও হবে। তো সেক্ষেত্রে ওখান থেকে শুরু, আমি এলাও হলাম ওখানে। খুব একটা অনেক মজা লেগেছে ওই সময়টা, আসলে হাত পাও কেমন যেন লাগছিল, এতগুলা জাজমেন্টের সামনে রোজিনা ম্যাডাম, অন্ত করিম, এরা অনেকেই ছিল। তো তখন থেকে আমি এখানে আসলাম 2021-এ। জি, তো সেখান থেকে শুরু হলো আমার এই মিডিয়া জগতে পা রাখা। এবার এখন তো মনে করেন মিডিয়া মানে হচ্ছে আপনার যারা ড্রেস সেল করে তারাও মিডিয়া, সেলিব্রিটি যারা শো নিয়ে কাজ করছে তারাও সেলিব্রিটি, মানে অল ওভার সবাই সেলিব্রিটি মোটামুটি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই 21 থেকে আমার এখানে পদার্পণ। উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন আপনি অনেক দিন ধরে, অনেক বছর ধরে। তো উদ্যোক্তাদের জন্য আসলে কি করলেন?
আমি উদ্যোক্তাদের জন্য যেমন আমাদের তো ড্রেসের কাজ, তো সেক্ষেত্রে আমার উদ্যোক্তাদের জন্য আমরা আমাদের এই পোশাকগুলো ওপেন রেখেছি। যেমন তারা মেলা করলে আমরা তাদেরকে ড্রেসগুলো দেই। আপনার মানে যার পুঁজি নাই বা সে মেলা মানে কাজ করতে চাচ্ছে কিন্তু পারছে না অর্থের অভাবে, আচ্ছা। তাদেরকে আমরা এই সহযোগিতা করে থাকি যে আপনারা আপনাদের মেলা কাজ করবেন, শেষ হয়ে গেলে যেটা সেল হবে হবে, বাকিটা আমাদেরকে রিটার্ন করবেন। প্লাস আমি উদ্যোক্তাদের জন্য অনেকে, যেমন আমি তো পার্টি ওয়্যার নিয়ে কাজ করি, তো সবাই পার্টি ওয়্যার যে ওটা ক্যারি করতে কষ্ট, পুঁজি লাগে বেশি অনেক। যেমন আমার একটা শাড়ি শুরু হয় 10,000 টাকা থেকে, একদম নিম্ন। তো সবাই তো এটাকে করতে পারে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটা কনজিউমার আইটেম নিলাম, সেটা হচ্ছে আপনার পোলার চাল, আর হচ্ছে একটা মশলা, আর হচ্ছে আটা। সেটা নিয়ে শুরু করলো উদ্যোক্তাদের কাজ। তো যাতে অনেক মানে সহজে যারা কাজ করতে পারে, আলহামদুলিল্লাহ সেটারও খুব ভালো সাড়া পেয়েছে উদ্যোক্তাদের মাঝে। তো এদের জন্য আমার এই দুইটা কাজ ছিল আর কি। করোনাকালীন সময়ে সাধারণ মানুষের জন্য আপনি কি কি করেছেন? করোনাকালীন সময়ে আমি শুধু তো নিজেদের জন্য রান্না করতাম। তখন শুরু করলাম যে যারা নাকি এখন ঘরে বসে আছে বা অনেকে আছে বাহির থেকে খাবার নিতেও ভয় পায়, তো সেক্ষেত্রে তখন আমি অনলাইনে এই রান্না যেটা, সেটার নাম ছিল নুরস কিচেন। তো এখনো আছে সেটা। জি ক্যাটারিংটা শুরু করেছি তখন। তো সেক্ষেত্রে আমি ওই পুরান ঢাকার মধ্যে বেশ ভালো একটা সাড়া পেয়েছি। হ্যাঁ, তো ওইভাবে আর কি সাধারণ মানুষের জন্য দেখা গেছে যে আমরা ডেলিভারি দিব কাকে দিয়ে। ওই সময় ডেলিভারি ম্যানের তো করোনা হতে পারে, কোভিড তখন তার থাকতে পারে, তখন কি করা উচিত? আমরা হাজবেন্ড ওয়াইফই ডেলিভারি ম্যান হয়ে গেছি, আমরা নিজেরা সেটাকে দিয়ে আসতাম। নিয়ে বের হয়েছেন, আবার এসেছেন ওইভাবে। জি, ওই কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আমরা ওইভাবে কাজটা করে গেছি। এবং যারা অনেক সময় আছে না যে মানে কর্মহীন হয়ে পড়েছিল, তখন দিনের বেলা নয়, রাতের আধারে আমরা তাদেরকে কিছু কিছু খাবার দিয়ে আসছি, যাতে আমাদেরকে না চেনে। মানে এমন ভাবে দিনের বেলা গেলে একটা হই হুল্লো পড়ে যাবে বা কিছু দেখা গেছে ছবি তুলে একটা আপলোড করে দিল, এই যে ওইভাবে না। তো জনসাধারণ যারা চলতেই পারছিল না, আমার সাধ্য অনুযায়ী আমি ওটুকু করেছি, যতটুকু পেরেছি। জি, আসলে দর্শক, আমরা যদি সবাই এরকম মানবিক হয়, তাহলে কিন্তু আমাদের সমাজে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি আমরা সামাজিক কাজগুলো করি। আপু যেমন করোনাকালীন সময়ে ওনার হাজবেন্ডকে নিয়ে রাতের অন্ধকারে এভাবে মানুষকে হেল্প করেছে, আমরাও কিন্তু চাইলে ছোটখাটো যে যতটুকু সম্ভব, আমাদের যতটুকু সাধ্য আছে, সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের যে সমাজের যে মানুষগুলো আছে, হয়তো অনেকে আছে অনেক ভদ্র ফ্যামিলির কিন্তু বলতে পারছে না, তাদেরকেও কিন্তু আমরা হেল্প করতে পারি। মানে যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসতে পারি। এই মানবিক কাজগুলো করলে আমাদের যে জেনারেশন আছে, আমাদের যে বাচ্চারা, তারাও কিন্তু আমাদের থেকে এগুলো শিখবে। আপনি কি বলেন? জি আপু, এটাই করা উচিত সবার। যার যার সাধ্য মতো যে যতটুকু পারে সাধারণ মানুষের জন্য এই কাজগুলো করা উচিত। আপনার বাচ্চারা তো আপনাকে অনেক সাপোর্ট করে। জি আলহামদুলিল্লাহ। কিভাবে করছে ওরা কি ছোট না, একজন A লেভেল করছে আর একজন ক্লাস 6 এ পড়ে, বড় ওরা। তো ওরা যখন আমি কাজ করতাম, প্যাক করতাম, ওরাও সাথে সাথে খুব আনন্দের সহিত এটাকে খুব ভালোভাবে নিত যে আমরা কিছু একটা করছি। যেটা বললাম যে বাবা মা যদি যে পথে চলবে, বাচ্চারাও কিন্তু ওটাই শিখবে। আমাদের বাচ্চাদের জন্য আমাদের উচিত ভালো ভালো কাজ করা। বরঞ্চ আমাদের চেয়ে তারা আরো বেশি আগ্রহী এবং অন্যকে সাপোর্ট করতে চায়। হ্যাঁ, সেটা এই মন মানসিকতা আসলে বাসা থেকেই তৈরি করতে হবে। আমরা বলি না স্কুলে শেখাবে, কিন্তু আমার মনে হয় যে একজন মা 100 শিক্ষক অপেক্ষা উত্তম। জি, একজন মা যা শেখাতে পারে সেটা কিন্তু বাইরের লোক ওইভাবে শেখাতে পারে না। এই যে আমরা যদি শুরু থেকে আমাদের বাড়িতে যে ছেলে মেয়ে থাকে, আমরা আমাদের ছেলে বাচ্চাকে এটা শেখাবো যে তোমার যে বোন, সে হচ্ছে তোমার বোন, কিন্তু তুমি তাকে মেয়ে মানুষ হিসেবে ট্রিট করো না, সেও মানুষ। এবং ঘরে যে তোমার মা আছেন, তিনিও কিন্তু একজন মানুষ। এই যে ছোটবেলার থেকে যদি আমরা ছেলে মেয়ের বৈষম্য ঘরে তৈরি না করি, তাহলে কিন্তু তার মন মানসিকতা সেভাবে বড় হবে। আমরা বলি না রাষ্ট্র কি করলো, সমাজ কি করলো, আসলে তো এগুলো আমরা ঘরের থেকে শুরু করব। আমরা শুরু করলেই কিন্তু তখন সবকিছু সহজ হবে, সমাজে সহজ হবে, রাষ্ট্র, পুরো পৃথিবী সহজ হবে। তো চলুন দর্শক, আমরা আসলে একটু মানবিক হই এবং আমরা আমাদের ঘর থেকেই এই শিক্ষাটা শুরু করি। অনেক গল্প হচ্ছে, অনেক আড্ডা হচ্ছে, আমার কিন্তু আপুর গান শুনতে খুব ইচ্ছে হচ্ছে। আপনাদের কি হচ্ছে? চলুন দর্শক, চলে যাই ফারজানা নূর আপুর কাছে, তার কণ্ঠে সুরেলা কিছু গান শুনবো।
কি গান গাইবো শুরু বলেন? করুন। যেটা আপনার ভালো লাগে, দর্শকরা শুনে খুশি হবে, যদিও ঠান্ডা আনন্দ লেগে পাবে। আছে, আসলে কণ্ঠ কি সমস্যা অবস্থা নেই। বলতে পারছি না আসলে। জি। আমি একটা নায়ক রিয়াজের একটা গান করি। আচ্ছা, আচ্ছা। অন্তর দিলাম বিছাইয়া, বইসা লও না চিরাইয়া, যদি তোমার চাই মনে, পরাণ রাইখা পরাণে, নয়ন রাইখা নয়নে, পরাণ রাইখা পরাণে, নয়ন রাইখা নয়নে। বাহ, চমৎকার। মাঝে মাঝে আমরা গান শুনবো আপনার কাছে, কারণ আমাদের আড্ডা কেবল জমেছে, জি। এখনো কিন্তু শেষ হয়নি। আরো জানতে চাচ্ছি, এই যে যারা নতুন উদ্যোক্তা আসছে এই উদ্যোক্তার জীবনে, আমরা যে ভুলগুলো করেছি, আমরা তো চাইবো তারা যেন সেই ভুলগুলো না করে। তো প্রথমে আসলে কি মাথায় রাখতে হবে ওদের, কোন ভুলগুলো সচরাচর হয়ে থাকে? আসলে ওই যে আমি একটা কথা বললাম আপনাকে এর আগেও যে মানে স্থির হতে হবে একটা হ্যাঁ। উদ্যোক্তার। আমি এই কাজটা করছি, আমি এই কাজেই সফল হব হুম, ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে যদি যেমন আমি একটা কাজ নিয়ে বসে থাকি না, হুম, হুম, আমি ভ্যারাইটির কাজ করি, ভালো কাজ হলে আমি সেখানে করি। হুম, তো সেক্ষেত্রে আপনি জানেন যে আমি বাইফাতে মার্কেটিং এবং সেলসে ছিলাম বা আছি, এখনো বাইফার সাথে যুক্ত হয়েছি এবং হুম, আরো কিছু কাজের সাথে যুক্ত হব। হুম, তো আমার উদ্যোক্তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা স্থির থাকেন এবং যেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন, যদি সেটা শাইনিং আপনারা দেখছেন যে আমি শাইনিং করছি, তো সেক্ষেত্রে আপনারা ওটা নিয়ে লেগে থাকেন, আপনারা এদিক ওদিক করবেন না, একটা নিয়ে লেগে থাকবেন, হুম, হুম। ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। একদম সফলতা আসবে। তো আমি আর কি এগুলো ফেস করেছি। উদ্যোক্তারা দেখা গেছে যে একটা কাজ তারা ভালো করে করছে, কিন্তু সেখান থেকে দেখা গেছে অন্য একটা, ওই যে বললেন গ্রুপ, অন্য একটা গ্রুপে আছে, সে দৌড়ে চলে গেল কিন্তু কোনো লাভই হলো না। কিন্তু না। কি হলো, তার যে সেই বিজনেসটা করছিল সেই বিজনেসটা কিন্তু আরো নষ্ট নষ্ট হয়ে গেল এবং থেমেই গেল। সে তো একটা জায়গা তৈরি করেছিল জি, নিজের। জি। তো আবার নতুন জায়গায় গিয়ে সেই জায়গা তৈরি করতেও কিন্তু সময়ের প্রয়োজন। আর যে লোকগুলোকে সে এখানে পেয়েছে সেখানে কি সে পাবে? সবার মন মানসিকতা না, কিন্তু আমি একরকম তো না। আমি ওই যে বলছি যে আমি 100 জন নিয়ে কাজ করতে চাই না। আমি আমার গ্রুপ থেকে আমি 5 জনকে নিয়ে কাজ করতে চাই। হুম, সেই 5 জনকে আমার সফল করার চেষ্টা করব যেইভাবে পারি, এনি হাউ। এখন কিন্তু উদ্যোক্তারও ওইভাবে থাকতে হবে যে না, আমি আপুর সাথে এইভাবে করে যাই, দেখি কোন পর্যন্ত। অলরেডি অনেকেই দাঁড়িয়ে গিয়েও হোঁচট খেয়ে যায়। হুম। ওই যে আপনার এইটা মানে আপনার কি বলে, মানে দিক নির্দেশনাটা একদিকে রাখে না, এদিক সেদিক করে, যার কারণে হয় না। আসলে দর্শক, আমাদের জীবন চলার পথে কিন্তু 100 মানুষের সাথে আমাদের দেখা হবে, 1000 মানুষের সাথে, কিন্তু ওই 1000 মানুষ আমাদের বন্ধু হবে না। সেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আসলে বন্ধু হবার যোগ্যতা কার আছে। হয়তো 100 থেকে হয়তো 3 জন আপনার সাথে থাকবে, সবাইকে নিয়ে আপনি চলতেও পারবেন না। এই জন্য বন্ধু চয়েস করার আগে জানতে হবে, বুঝতে হবে, তার সাথে মিশতে হবে যে আসলে সে কি পজিটিভ কিনা। নেগেটিভ মানুষগুলোর থেকে কিভাবে দূরে থাকবে? আসলে আমরা তো প্রথমে বুঝি না। বুঝবো না, হ্যাঁ, তো এই বিষয়টা নেগেটিভটা কি। এখন দেখা গেছে কাজ করতে গিয়ে মানুষের সাথে বোঝা যায় আসলে মানুষটা কেমন। তো কিছু করার নাই, এদেরকে আসলে আটকানো যাবে না। যদি স্থির না হয় আসলে কোনোভাবেই সফলতা সম্ভব না আসা। সম্ভব। আমার জানা মতে আমি নিজেকে দিয়েও বললাম যে আমি ধরে রেখেছি, হুম, ভেঙে পড়িনি। আমার আব্বু সফল, আমার হাজবেন্ড সফল, কিন্তু আমার দাঁড়াতে হবেই এনি হাউ। এই সেটাই। দর্শক, সফলতার চাবিকাঠি কি? আসলে জীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসে, বিশেষ করে উদ্যোক্তা লাইফে প্রচুর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই কিন্তু আপনার সফলতার রাস্তায় যেতে হবে। কিন্তু সফলতার রাস্তায় যেতে গেলে আপনাকে কিন্তু পরিশ্রমী হতে হবে। শুধু কি পরিশ্রমী না, পরিশ্রমের সাথে আপনাকে কিন্তু কৌশলীও হতে হবে। এই বিষয়টা একটু বলুন। এখন কৌশল বুদ্ধি করে তো চলাটা হ্যাঁ, আর কি। বুদ্ধি করে চলাটা, এখন ওই আমি বললাম তো, ঘুরে ফিরে একই জায়গায় আসতে হয় যে আমার ধৈর্য বা আমার দিক নির্দেশনা আমার একদিকে এবং থাকতে বুঝতে হবে, হবে যে বুঝতে হবে। আসলে আমি কার সাথে মিশছি, হ্যাঁ, সে মিষ্টি কথা। কেমন, বা জি। তার মন মানসিকতা কেমন, বা সে কি আসলে কি উদ্যোক্তা হবার মতো, নাকি সে আসলে বলছে সে উদ্যোক্তা বা ব্যবসায়ী, বা আমার এই বিজনেসের সাথে যায়, বা আমি যে কাজ করি সেটার সাথে যায়। আসলে এভাবে বুঝে আসলে উদ্যোক্তা
এই জিনিসটা মানে বোঝেই না মানুষ, যার কারণে এই প্রবলেম গুলো হচ্ছে আসলে। যে আসলে উদ্যোক্তা কি সেটা আগে জানতে হবে, আগে জানতে হবে, আগে বিষয়টা জানতে হবে, দেন কাজে নামতে হবে, আবার স্থির হতে হবে আমি এটা নিয়ে কাজ করব। সেটাই দর্শক, আমরা কিন্তু অনেকক্ষণ আপার কথা শুনছি। আমি আবারও আপার কাছে চলে যাচ্ছি, তার সুরেলা কণ্ঠে আরেকটি গান হবে, তারপর আস্তে আস্তে, এবং আমরা কিন্তু আজকে গান দিয়ে শেষ করব অনুষ্ঠান। আপা আর একটা গান হয়ে যাক। কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা, নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বাঁধ মারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে আপনার গানগুলা। আপনার কাজগুলো যেমন সুন্দর, তেমন আপনার কণ্ঠ সুন্দর। ধন্যবাদ আপু, আসলে মানে কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। অনেক কথা হলো, গল্প হলো। আপনার কেমন লাগলো আমাদের এই আয়োজনে এসে? আমার খুব ভালো লাগছে আসলে। কাজের মাঝে বা নিজের পরিচয়ের মাঝে গান হচ্ছে, বা অনেকের সাথে পরিচয় হচ্ছে, আমাকেও সবাই দেখছে, আপনাকেও সবাই দেখছে, এবং এটা আসলে একটা ভালো লাগা। কাজের মাঝে এই প্রোগ্রাম বা এই গুলো আসলে খুব একটা ভালো লাগা, ভালো লেগেছে। আসলে আমাদের কিন্তু শুধু যে আমরা উদ্যোক্তা সেটা না, আমাদের আরো অনেক প্রতিভাও আছে। জি, তো জি। আমাদের এই আয়োজনে কিন্তু আমরা চেষ্টা করি সেই প্রতিভাকেও সামনে আনতে। যেমন আপনার গানের সুনিতা। কণ্ঠ খুব সুন্দর, আপনি অডিশনে গিয়েছেন এবং আপনি সম্ভবত রানার্স আপ হয়েছেন, জি, রানার আপ হয়েছেন। তো হচ্ছে এই যে একটা প্রতিভা, এটাও তো আমাদেরকে জানাতে হবে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগে? জি আপু, অনেক ভালো লেগেছে। এটা বলার কিছু নাই, আসলে অনেক ভালো লেগেছে যে আমাকে সম্মান করে এখানে ডাকা হয়েছে, আমি এসেছি। এটা আসলে খুব আমার জন্য ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে কিছু? দর্শকদের বলবো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে উদ্যোক্তাদের জন্য কিছু করতে চাই, তাদের পাশে থাকতে চাই, এবং যত রকম সাপোর্ট আছে আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা দরকার আমি উদ্যোক্তাদের পাশে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারবেন, তবে কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা লাইক, কমেন্টস এন্ড পোস্টের মাধ্যমে আপনাকে আসতে হবে। কমেন্টস বক্সে অবশ্যই আপনি আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার শর্ট একটি বায়োগ্রাফি দিবেন। তো দর্শক, আসলে প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসিনা আনসার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।